হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের এসএমএফ ডব্লিউবিই পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস চলে এসেছে লাইফ সায়েন্সের ওপর। এর আগে তোমাদেরকে দুটো ভিডিও দিয়েছিলাম। একটা ভিডিওতে ছিল মেমোরি বেসড কিছু কোয়েশ্চেন, আর দ্বিতীয় ভিডিওতে ছিল সেই ধরনেরই কিছু কোয়েশ্চেন আনসার সিরিজ। তো ওই দুটো ভিডিও যারা দেখোনি, এসএমএফ ডব্লিউবিই 2024 বলে প্লেলিস্ট করা হচ্ছে, ওখান থেকে দেখতে পারো। দেখো, আজকের ক্লাসেও তোমাদের জন্য 15খানা কোশ্চেন রয়েছে। এই 15খানা কোশ্চেন অনেক এক্সট্রা ইনফরমেশনের সাথে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুব হেল্প হবে এবং এখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবে। তো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। এরপরে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, ক্ল্যাডোনিয়া নামে লাইকেন ব্যবহৃত হয় কি হিসাবে? খাদ্য হিসাবে, অ্যান্টিবায়োটিক হিসাবে, রং তৈরিতে, ট্যানিন তৈরিতে। দেখো, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, এটা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহৃত হয়। ক্ল্যাডোনিয়া নামক লাইকেন, লাইকেন কি? লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মিথজীবীয় সহাবস্থান। মিথজীবীয় সহাবস্থান। তো এই ক্ল্যাডোনিয়া এক ধরনের লাইকেন, যেখান থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়। এরপরে দুয়ের প্রশ্ন রয়েছে, দেখো, ব্রায়োফাইটার যৌনজনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? সিনগ্যামি, উগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উগ্যামি। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো, উগ্যামি কাকে বলা হয়? আচ্ছা, উগ্যামি কাকে বলার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে উগ্যামি সিনগ্যামিরই একটা ভাগ। সিনগ্যামি কাকে বলা হয়? যখন দু ধরনের গ্যামেট, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট মিলিত হয়ে যৌনজনন সম্পন্ন হয়, সেটাকে বলা হয় সিনগ্যামি। এই সিনগ্যামির প্রকারভেদ রয়েছে এখানে। সিনগ্যামিরই একটা প্রকারভেদ উগ্যামি। উগ্যামি কি হয়? যে ক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা বড় ও নিশ্চল প্রকৃতির হয় এবং পুং গ্যামেটটা ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয়, সেই ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় উগ্যামি। উগ্যামি কাদের মধ্যে দেখা যায়? শৈবাল, যেমন ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এই সমস্ত শৈবালের মধ্যে এই উগ্যামি পদ্ধতিটা দেখা যায়। আর এই ব্রায়োফাইটা, যে কোনো ব্রায়োফাইটা যে প্রজাতি উদ্ভিদের, তাদের মধ্যেও এই উগ্যামি পদ্ধতিটা দেখা যায়। উগ্যামি তাহলে কি? যেখানে স্ত্রী গ্যামেটটা বড় আর নিশ্চল প্রকৃতির হয়, আর পুং গ্যামেটটা ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয়। পুং গ্যামেটটা কি হয়? স্ত্রী গ্যামেটের দিকে ধাবিত হয় এবং এদের মিলনের ফলে নিষেক সম্পন্ন হয় বা যৌনজনন সম্পন্ন হয়। সেই পদ্ধতিটাকে বলা হয় উগ্যামি। এরপরে রয়েছে, দেখো, তিনের প্রশ্ন, ইকুইজিটাম কোন গোষ্ঠীর উদ্ভিদ? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেখতে পাওয়া যায়। দেখো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইকুইজিটাম। টেরিডোফাইটা প্রকৃতির একটা উদ্ভিদ। এই ইকুইজিটাম হলো একটা জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। এগুলো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, এক্সট্রা পয়েন্টগুলো, এগুলো মনে রাখবে। 4 দাগের কোশ্চেন রয়েছে, দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রক্তের বাফার পদার্থগুলির মধ্যে প্রধান কোনগুলো? কার্বনিক অ্যাসিড ও বাইকার্বনেট, হিমোগ্লোবিন, প্রোটিন ও ফসফেট, সবকটি। দেখো, রক্ত বাফার দ্রবণ হিসাবে কাজ করে, অর্থাৎ রক্তের পিএইচ কখনো পরিবর্তন হয় না। রক্তের পিএইচ সবসময় একই থাকে। রক্তের পিএইচ 7.4। এই পিএইচই বজায় থাকে। আম্লিক বা ক্ষারীয় যে কোনো ধরনের দ্রবণ যোগ করলেও কিন্তু রক্তের পিএইচ এর কখনো পরিবর্তন হয় না। এই যে ক্রিয়াটাকে বলা হয় বাফার ক্রিয়া। রক্তের বাফার ক্রিয়া বজায় রাখার জন্য কোন কোন উপাদানগুলো কাজ করে? এখানে অপশনগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে সঠিক অপশন হয়ে যাবে সব কটাই। হিমোগ্লোবিন, রক্তের মধ্যে যে প্রোটিন থাকে বা ফসফেট থাকে, কার্বনিক অ্যাসিড থাকে, বাইকার্বনেট থাকে, সব উপাদানগুলোই রক্তের পিএইচকে বজায় রাখতে সাহায্য করে। সেই জন্যই কিন্তু রক্ত বাফার দ্রবণ হিসাবে কাজ করে। এরপরে 5 কোশ্চেন রয়েছে, দেখো, সেমি অটোনোমাস অর্গানেলি হলো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিক, ক খ উভয়ই লাইসোজোম। দেখো, সেমি অটোনোমাস বা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কোনগুলোকে বলা হয়? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়েরটা হয়ে যাবে
ক আর খ উভয়ই। সেমি অটোনোমাস কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টিড, এদের নিজস্ব ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, সেই জন্য এরা প্রোটিন তৈরিতে সক্ষম। তো সেই কারণেই এদেরকে বলা হয় অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস অর্গানেলি। এরপরে 6 কোশ্চেন রয়েছে, দেখো এফএডি হলো এক প্রকার অ্যাপোএনজাইম, আইসোএনজাইম, হলোএনজাইম, কোএনজাইম। এফএডি ফ্ল্যাভোনয়েড, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এই যে এটা হলো এক প্রকারের কোএনজাইম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘয়ের অপশনটা, কোএনজাইম রূপে কাজ করে এফএডি, এনএডি এগুলো। এরপরে 7 কোশ্চেন রয়েছে, দেখো প্রাণী কোষে সাইটোকাইনেসিস কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? অ্যামাইটোসিস, মাইটোসিস, ক্লিভেজ, মিওসিস। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই সাইটোপ্লাজমের বিভাজনটা এভাবে ঘটে, মাঝখান থেকে একটা খাঁজ সৃষ্টি হয়, ধীরে ধীরে ওই খাঁজ বরাবর দুটো কোষ আলাদা হয়ে যায়। এই যে পদ্ধতিটাকে বলা হয় ক্লিভেজ। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। প্রাণী কোষে সাইটোকাইনেসিস ক্লিভেজ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এরপরে 8 কোশ্চেন হচ্ছে, দেখো বীজমুকুল বা সিড বাড বলে বীজকে, ভ্রূণকে, শস্যকে, ডিম্বককে। বীজমুকুল বা সিড বাড বলা হয় ডিম্বককে। ডিম্বাশয়ের মধ্যে এই যে ডিম্বক থাকে, ডিম্বকটা বীজে পরিণত হয়। ফুলের ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, এই ডিম্বকটা পরবর্তীকালে বীজে পরিণত হয়, আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। এগুলো একটু মনে রাখবে। 9 কোশ্চেন রয়েছে, দেখো ক্রিপ্টোক্রিটিজম হলো একটি অবস্থা যাতে উদরগহ্বরে শুক্রাশয় স্বাভাবিক থাকে, শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসফল হয়, ডিম্বাশয় স্বাভাবিক থাকে, ডিম্বাশয় নিচে নামতে অসুবিধা হয়। এখানে কোন অপশনটা সঠিক হয়ে যাবে? ক্রিপ্টোক্রিটিজম এক ধরনের রোগ, যার কারণে কি হয়, শুক্রাশয়ে যে শুক্রথলির মধ্যে যে শুক্রাশয়টা থাকে সেটা নিচের দিকে নামতে অসফল হয়, এটাকেই বলা হয় ক্রিপ্টোক্রিটিজম। এর পরে রয়েছে, দেখো অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটি ব্যবহৃত হয় কিসের জন্য? মাতৃকল্প নারীর জরায়ুর মাধ্যমে ভ্রূণের স্থানান্তরকরণ, বংশগত অস্বাভাবিকতা নির্ণয়ে, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ণয়ে, খ গ উভয়ই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটা ব্যবহার করা হয় বংশগত অস্বাভাবিকতা নির্ণয়ে। এই অর্থাৎ ভ্রূণের মধ্যে কোনো ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা রয়েছে নাকি সেটা নির্ণয় করার জন্য অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটা ব্যবহার করা। এই প্রক্রিয়ার মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণও করা যায়। অনেকেই ভাবতে পারো যে ঘয়ের অপশনটা ঠিক হবে, কারণ গর্ভস্থ ভ্রূণের লিঙ্গও নির্ধারণ করা যায়, বংশগত অস্বাভাবিকতাও নির্ণয় করা যায়, কিন্তু এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে অপশন ক্ষয়টা, কারণ গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা এখন আইনতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয় না, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না। তো শুধুমাত্র যেটা করা হয় বংশগত অস্বাভাবিকতা নির্ণয় করা হয়, সেই জন্য অপশন ক্ষয়টা হয়ে যাবে। কিন্তু এই প্রক্রিয়াটির মাধ্যমে দুটোই জানা যায়। এরপরে 11 কোশ্চেন রয়েছে, দেখো মনোজমিক ও ট্রাইজমিক অবস্থা হলো কোনটা? মনোজমিক অবস্থা n, ট্রাইজমিক অবস্থা n+1, তারপরে রয়েছে 2n+1, 2n+3, গয়েরটা রয়েছে 2n-1, 2n-2, তারপরে রয়েছে 2n-1, 2n+1। দেখো মনোজমিক অবস্থা মানে আমরা যেহেতু ডিপ্লয়েড প্রকৃতির প্রাণী, তো ডিপ্লয়েড প্রকৃতির আমাদের ক্রোমোজোম যেহেতু ডিপ্লয়েড প্রকৃতি রয়েছে, অর্থাৎ 2n সংখ্যক, তো সেই জন্য 2n সংখ্যকের থেকে যদি একটা কম থাকে সেটাকে বলা হয় মনোজমিক কন্ডিশন, আর 2n থেকে যদি একটা বেশি ক্রোমোজোম থাকে সেটাকে বলা হয় ট্রাইজমিক কন্ডিশন। ট্রাই মানে 3, মনো মানে 1। দেখো এখানে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে। যেমন ধরো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম এই রোগটাতে দেখতে পাবে যে এই রোগীর যে ক্রোমোজোমের অটোজোম 22খানা থাকে, কিন্তু সেক্স ক্রোমোজোমে একটাই এক্স ক্রোমোজোম থাকে, আর কিছু থাকে না। এই যে কন্ডিশনটা দেখো 2n সংখ্যক ক্রোমোজোম থাকার কথা ছিল, সে কারণে এখানে কিন্তু সেক্স ক্রোমোজোমটাও দুটো এক্স বা দুটো XY হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু মনোজমিক কন্ডিশন সেই জন্য একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, আর কিছু নেই।
এটা তাহলে গেল মনোজমিক কন্ডিশনের ক্ষেত্রে। ট্রাইজমিক কন্ডিশনের উদাহরণ আমরা কি দিতে পারি? ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি দেখা যায়, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমটা তিনটে দেখা যায়। আরেকটা উদাহরণ ট্রাইজমিক কন্ডিশনে তোমাদেরকে দিতে পারি। দেখো ট্রাইজমিক কন্ডিশনের মধ্যে যে ক্লাইনফেল্টার সিনড্রোম রোগটা রয়েছে, ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোমে যে অস্বাভাবিকতাটা দেখা যায়, এখানেও সেক্স ক্রোমোজোম তিনটা থাকে, এক্স এক্স ওয়াই। দেখো সেক্স ক্রোমোজোম আমাদের দুটো থাকার কথা, সে জায়গায় তিনটা রয়েছে, সেই জন্য 2n+1 হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রাইজমিক কন্ডিশন। তো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়টা 2n-1 আর 2n+1, এই দুটো মনোজমিক আর ট্রাইজমিক অবস্থা। এরপরে রয়েছে 12 কোশ্চেন, দেখো সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া হলো অভাবজনিত রোগ, সংক্রামক রোগ, অটোজম ঘটিত রোগ, সেক্স লিঙ্ক, বংশানুসরণ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়টা, অটোজম ঘটিত রোগ। দেখো সিকেল সেল অ্যানিমিয়া কি? জিনের মিউটেশন ঘটিত কারণে, জিনের মিউটেশনের কারণে যে হিমোগ্লোবিন তৈরি হয় যেখান থেকে, সেই হিমোগ্লোবিন যে ক্রোমোজোমে তৈরি হয়, সেই ক্রোমোজোমে মিউটেশন ঘটে যাওয়ার কারণে কি হয়, হিমোগ্লোবিনটা এজ আকৃতির হয়। তো সেই ধরনের যে রোগটাকেই বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। আর আমরা থ্যালাসেমিয়া রোগ পড়ার সময় সেখান থেকে জানতে পেরেছি যে হিমোগ্লোবিন তৈরির জন্য দুটো জিন কাজ করে, একটা 11 নম্বর আর একটা 16 নম্বর, আর এই দুটোই যেহেতু অটোজোম, তো সেই জন্য এখানে সিকেল সেল অ্যানিমিয়া রোগটা হয়ে যাবে অটোজোম ঘটিত রোগ। এরপরে রয়েছে দেখো ডিএনএ রেপ্লিকেশনকে কি বলা হয়? কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, ডিসপারসিভ, নন কনজারভেটিভ। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেমি কনজারভেটিভ। সেমি মানে অর্ধ সংরক্ষিত। কেন এটাকে অর্ধ সংরক্ষিত বলা হয়? এই ধরো একটা ডিএনএ ও ডিএনএ স্ট্যান্ড, এই ডিএনএ স্ট্যান্ডটা যখন এখান থেকে যখন ডিএনএ তৈরি হবে, এই মাতৃ স্ট্যান্ড একটা থাকবে, সেই মাতৃ স্ট্যান্ডের অনুরূপ আরেকটা স্ট্যান্ড তৈরি হবে। তো এই যে একটা মাতৃ স্ট্যান্ডকে অনুরূপ করে আরেকটা স্ট্যান্ড তৈরি হচ্ছে, সেখানে একটা মাতৃ স্ট্যান্ড থাকছে আরেকটা অপত্য স্ট্যান্ড থাকছে, এইভাবে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, তার মধ্যে একটা মাতৃ স্ট্যান্ড সংরক্ষিত থাকছে, সেই জন্য এটাকে অর্ধ সংরক্ষিত বা সেমি কনজারভেটিভ মেথড বলা হয়। এরপরে 14 প্রশ্ন রয়েছে, দেখো সমস্ত প্রান্তীয় কোডন শুরু হয় কি দিয়ে? অ্যাডেনিন দিয়ে, গুয়ানিন দিয়ে, ইউরাসিল দিয়ে, সাইটোসিন দিয়ে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়টা, ইউরাসিল দিয়ে শুরু হয়। আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো 15 নম্বর কোয়েশ্চেন, ডিএনএর পরিমাপ করা হয় কোন একক দিয়ে? পিকোগ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম, কোনোটাই নয়। ডিএনএর পরিমাপ করা হয় যে একক দিয়ে সেটাকে বলা হয় পিকোগ্রাম। আর এই পিকোগ্রামকে আমরা পিজি দিয়েও প্রকাশ করতে পারি। 1 পিকোগ্রাম সমান কত? 10⁻⁻12 গ্রাম। আর আমাদের মানুষের দেহকোষে ডিএনএ যতটা থাকে তার ওজন 5.6 পিকোগ্রাম। এগুলো একটু খেয়াল রাখবে, ডিএনএ পরিমাপের একক তাহলে পিকোগ্রাম। তো আজকের ক্লাস তোমাদের এতটা পর্যন্তই ছিল। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি এই পিডিএফগুলো চাও বঙ্গ আইল্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা পিডিএফগুলো চাও, তবে আমি তোমাদেরকে উত্তর সহ পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। টাটা।